বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 ওয়েব ডিজাইন এবং HTML। আজকে হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML এর তৃতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ওয়েব অ্যাড্রেস, ইউআরএল, হোম পেজ, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ওয়েব সার্ভার, হোস্টিং এবং পাবলিশিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রোটোকল, ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট বা পেজ চালু করা বা পাবলিশিং করার প্রক্রিয়া, ব্লগ এবং ব্লগার নিয়ে। তো প্রথম হচ্ছে গিয়ে প্রোটোকল। প্রোটোকল বলতে কি বোঝায়? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওয়েব সার্ভার। সার্ভার হচ্ছে কি, যেখানে কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো জমা করা বা সংরক্ষণ করা থাকে, সেটা হচ্ছে গিয়ে ওয়েব সার্ভার। আর আমরা যারা ওই তথ্যগুলো কোনো একটা ব্রাউজারে দেখি, তারা হচ্ছে কি ব্যবহারকারী বা ক্লায়েন্ট। তো এই যে আমরা যখন কোনো একটা সার্ভার থেকে আমরা তথ্য দেখি, কোনো একটা অ্যাড্রেস লিখলে কি ব্রাউজারে সেই ওয়েবসাইটের তথ্যগুলো দেখানো হয়। তো এই যে এখানে কি মূলত আমাদের ক্লায়েন্ট এবং কি সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। অর্থাৎ আমরা সার্ভার থেকে কোনো একটা তথ্য বা ইনফরমেশন দেখি, আবার কখনো কি আমরাও সার্ভারকে তথ্য দেই। যেমন আমরা যখন কোনো একটা ছবি বা ভিডিও আপলোড করি, তাই না? তো এই মুহূর্তে এখানে কি হয়, আমাদের ক্লায়েন্ট এবং কি সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়। এখন এই যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে পরস্পর তথ্য আদান প্রদান করা হবে, তার জন্য যে প্রক্রিয়া বা যে নিয়ম নীতি অনুসরণ করা হয়, তাকেই বলা হচ্ছে মূলত প্রোটোকল। মানে প্রোটোকল সংজ্ঞাটা হচ্ছে কি, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কোন প্রক্রিয়া বা কোন নিয়ম অনুসারে তথ্য বা বিভিন্ন ফাইল আদান প্রদান করা হবে, তাকে বলা হচ্ছে প্রোটোকল। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট, আর যেখানে ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো জমা করা থাকে সেটা হচ্ছে গিয়ে সার্ভার। এই যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কোন প্রক্রিয়া বা কোন নিয়ম অনুসারে বিভিন্ন তথ্য বা ফাইল আদান প্রদান করা হবে, সেই নিয়মটাকে বলা হচ্ছে গিয়ে প্রোটোকল। তো বিভিন্ন প্রকার প্রোটোকল ব্যবহার করা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে HTTP, FTP, SMTP। আমরা এখন মূলত এই তিনটা প্রোটোকল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে HTTP, আর একটা হচ্ছে FTP, আর একটা হচ্ছে SMTP। তো প্রথমে আসি HTTP। HTTP-টা কি? HTTP এর অর্থ হচ্ছে গিয়ে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাই নাম দেখে বোঝা যাচ্ছে এটার মধ্যে কাজটা কি। সেক্ষেত্রে ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ ট্রান্সফারের বা তথ্য আদান প্রদানের নিয়ম। কি ট্রান্সফার করবে সে? হাইপার টেক্সট। তার মানে এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে কি HTTP হচ্ছে কি বিভিন্ন টেক্সট বা তথ্য আদান প্রদান করবে। যেমন আমরা যদি যখন কোনো একটা ব্রাউজারে কোনো একটা অ্যাড্রেস লিখি, তখন কি হয়, ব্রাউজার কি করে ওই সার্ভারকে সেই তথ্যগুলো দেখার জন্য অনুরোধ পাঠায়। সার্ভার কি করে সেই অনুরোধ অনুযায়ী কি কোনো ক্লায়েন্টকে বা ব্যবহারকারীদের মানে কি আমাদেরকে তথ্যগুলো প্রদর্শন করে। এই যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে তথ্যগুলো আদান প্রদান হচ্ছে, সেটা হচ্ছে কি HTTP প্রোটোকল। অর্থাৎ আমরা কম্পিউটার বসলাম, ব্রাউজার বসে আমরা যখন কোনো কিছু তথ্য সংগ্রহ করলাম বা কোনো একটা অনলাইন নিউজ পেপার থেকে কোনো একটা নিউজ পড়লাম, এই যে এখানে কি হচ্ছে শুধু তথ্য বা টেক্সট আদান প্রদান হচ্ছে, তখন ইউজ করা হবে কি HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর আসি FTP। এটা ফুল মিনিং হচ্ছে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। আগেটা ছিল কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সেটা কি করতো শুধু টেক্সট বা তথ্য আদান প্রদান করতো। আর এখন হচ্ছে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে এই প্রোটোকল কি করবে, সে ফাইল ট্রান্সফার করবে। ফাইল ট্রান্সফার কখন হয়? আমরা যখন কোনো একটা ফাইল আপলোড বা ডাউনলোড করি। ডাউনলোড মানে কি, যখন আমরা ইন্টারনেট থেকে কোনো তথ্য কি নিজের কাছে নিয়ে আসি,
যে আমরা যখন কোনো ফেসবুক বা আদার্স কোথাও থেকে কোনো একটা ছবি ডাউনলোড করি বা ইউটিউব থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করি, তাই না? সেটা হচ্ছে ডাউনলোড। আপলোড কোনটা? যখন আমরা সার্ভারে কোনো তথ্য দিব, অর্থাৎ আমরা যে ফেসবুকে কোনো ছবি ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে আপলোড। তো এই যে আমরা কোনো ফাইল কি ডাউনলোড বা আপলোড করব, তখন সার্ভার সাথে কি হচ্ছে, আমরা কি সার্ভারে কোনো ফাইল দিচ্ছি বা কি সার্ভার থেকে কোনো ফাইল নিচ্ছি। এই যে ক্লায়েন্ট অফ সার্ভারের মধ্যে তখন কি হচ্ছে, কোনো ফাইল আদান প্রদান করা হচ্ছে। তো যখন কি ক্লায়েন্ট এবং কি সার্ভারের মধ্যে কোনো কি ফাইল আদান প্রদান করা হবে, তখন হবে কি এফটিপি প্রোটোকল ব্যবহার করা হবে। আগেরটা ছিল কি এইচটিটিপি, সেটা কি করতো, শুধু হাইপার টেক্সট মানে টেক্সট বা তথ্যগুলো আদান প্রদান করতো। আর এখন কি হবে, সে ফাইল ট্রান্সফার করবে, অর্থাৎ কোনো ফাইল আপলোড বা ডাউনলোড করলে আমাদের কি হয়, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কি কোনো ফাইল আদান প্রদান করা হয়, তখন হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি প্রোটোকল। এরপর আসি এসএমটিপি, ফুল মিনিং হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এটা কখন ব্যবহার করা হয়, আমরা যখন ইমেল ব্যবহার করি, ইমেলে কি কারো কাছে কোনো তথ্য, কোনো মেসেজ বা কোনো ফাইল পাঠাই, বা যখন কেউ আমাদেরকে ইমেল পাঠায় তখন কি আমরা কোনো তথ্য বা কোনো ফাইল গ্রহণ করি। এই যে মেল আদান প্রদানের ক্ষেত্রে, অর্থাৎ কি সাধারণত কি ইমেলে কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এসএমটিপি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকলটা ব্যবহার করা হয়। তাহলে প্রথম ছিল কি এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা শুধু টেক্সট বা তথ্য আদান প্রদান করবে। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ কোনো ফাইল আদান প্রদান অর্থাৎ ফাইল আপলোড বা ডাউনলোডের ক্ষেত্রে এফটিপি প্রোটোকলটা ব্যবহার করা হয়। এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ ইমেলের মাধ্যমে কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এসএমটিপি প্রোটোকলটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট মূলত দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে গিয়ে ডাইনামিক ওয়েবসাইট। তো এখন হচ্ছে গিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা। তো প্রথম আসি স্ট্যাটিক শব্দের অর্থটা কি। স্ট্যাটিক মানে হচ্ছে গিয়ে স্থির, অর্থাৎ যেটা কোনো প্রকার পরিবর্তন হয় না। আর ডাইনামিক মানে হচ্ছে কি গতিশীল বা পরিবর্তনশীল। তাহলে কি আমরা অর্থ থেকে বুঝে নিতে পারি মূলত আসলে কোনটা কি ধরনের কাজ করবে। স্ট্যাটিক মানে কি যেটা স্থির অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক মানে কি গতিশীল বা পরিবর্তনশীল, অর্থাৎ যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে গিয়ে ডাইনামিক। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা কি দাঁড়ালো, যে সকল ওয়েবসাইটের ডাটাগুলা ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ কি স্ট্যাটিক ওয়েবসাইটে কি তথ্যগুলো বা ডাটাগুলো আমরা কি যখন ওয়েবসাইট কি চালু করার পর আমরা কোনো প্রকার পরিবর্তন করতে পারবো না। আর ডাইনামিক এটা হচ্ছে কি পরিবর্তনশীল, অর্থাৎ কি যে সকল ওয়েবসাইটের ডাটা ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে কি যে ওয়েবসাইটে কি তথ্যগুলো আমরা কি পরিবর্তন করতে পারবো না তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলো আমরা ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো প্রকার পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে গিয়ে ডাইনামিক ওয়েবসাইট। তো এখন হচ্ছে গিয়ে আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। তো আমরা যখন এটাকে তুলনামূলক বিশ্লেষণ করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা সেখান থেকে বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধাগুলো এবং পার্থক্যগুলো আমরা খুব সহজেই নিজেরাই আইডেন্টিফাই করতে পারবো। তো এখন আমরা মূলত স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে বিশ্লেষণ করব। প্রথম হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এটা কি ব্যবহারকারী তথ্যগুলো পরিবর্তন করতে পারে না, যেহেতু স্ট্যাটিক হচ্ছে স্থির, অর্থাৎ কি ব্যবহারকারী চাইলেও কি এই ওয়েবসাইটের তথ্যগুলো কোনো প্রকার পরিবর্তন করতে পারবে না। আর ডাইনামিক হচ্ছে কি পরিবর্তনশীল, অর্থাৎ কি ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী কি যে কোনো সময় যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবে। অর্থাৎ কি স্ট্যাটিকে কি ব্যবহারকারী তথ্য পরিবর্তন করতে পারে না, আর ডাইনামিক হচ্ছে কি তথ্যগুলো পরিবর্তন করতে পারে। এরপর আসি আমরা স্ট্যাটিক করব সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট করব।
সাধারণত কি শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করেই একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব, কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে HTML CSS অবশ্যই লাগবে। অর্থাৎ আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করি না কেন HTML এবং CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই ব্যবহার করতে হবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যতীত কোনো ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। যখন স্ট্যাটিক করব তখন কি শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে তৈরি করা সম্ভব, কিন্তু যখন ডাইনামিক বা পরিবর্তনশীল ওয়েবসাইট করব তখন HTML CSS তো অবশ্যই লাগবে। এর পাশাপাশি হচ্ছে কি PHP, ASP, JavaScript এই ধরনের কি ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট কোনটা, অর্থাৎ আমাদের একটা ওয়েব পেজ আমরা যখন চালু করি বা একটা দেখি, তো সেই পেজে যে তথ্যগুলো দেখায় অর্থাৎ বিভিন্ন লেখা, ছবি, অডিও, ভিডিও, এই যে তথ্য বা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলোকে বলা হচ্ছে গিয়ে কন্টেন্ট। তো যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট কোনো পরিবর্তন হয় না, তো সেখানে কি অবশ্যই কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকবে। কিন্তু কি ডাইনামিকে যেহেতু পরিবর্তনশীল, তাহলে কি সেখানে কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ কি এক এক সময় এক এক তথ্য দেখাবে, অর্থাৎ এই তথ্যগুলো পরিবর্তনশীল। তাহলে কি স্ট্যাটিকে কন্টেন্ট নির্দিষ্ট থাকে আর ডাইনামিকে হচ্ছে কি কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকবে না। এরপর হচ্ছে স্ট্যাটিক, এর জন্য ওয়েবসাইটে কি খরচ কম, যেহেতু সিম্পল একবার করে দিলাম শেষ হয়ে গেল, খরচটা কি কম, শুধুমাত্র HTML CSS দিয়ে করা যাচ্ছে, এজন্য কি এজন্য ওয়েবসাইটে তৈরির ক্ষেত্রে খরচটা হবে অনেক কম। আর ডাইনামিক ওয়েবসাইট যেহেতু এটা পরিবর্তনশীল ওয়েবসাইট, সেখানে HTML CSS এর পাশাপাশি PHP, ASP, JavaScript এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে হয়, তাহলে কি অবশ্যই কি ডাইনামিক ওয়েবসাইটটা খরচটা তুলনামূলকভাবে একটু বেশি হবে। তার স্ট্যাটিকে খরচ কম আর ডাইনামিক হচ্ছে কি খরচ বেশি। এরপর ডাটাবেস কোথায় লাগবে কোথায় লাগবে না। তো প্রথম হচ্ছে ডাটাবেসটা কি। ডাটাবেস হচ্ছে যেখানে আমাদের বিভিন্ন ডাটাগুলো জমা করা থাকে, অর্থাৎ কি আমাদের যেখানে কি আমাদের যে বিভিন্ন ডাটা বা তথ্যগুলো জমা করা থাকবে তাকে বলা হচ্ছে গিয়ে ডাটাবেস। তো যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট তথ্যগুলো স্থির, কোনো পরিবর্তন হয় না, তাহলে কি সেখানে কোনো ডাটাবেসের প্রয়োজন নেই। যেহেতু কি এখানে আমরা যখন HTML কোড লিখব, কোডের মধ্যে আমরা কি কন্টেন্টগুলো বা তথ্যগুলো লিখে দিতে পারবো, সেখানে আলাদা করে কোনো ডাটাবেসের প্রয়োজন হয় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট যেহেতু তথ্যগুলো নির্দিষ্ট নয়, সবসময় পরিবর্তনশীল, একবার এক এক তথ্য দেখাবে, তাহলে কি এখানে অবশ্যই ডাটাবেজের প্রয়োজন হবে। তথ্যগুলো ডাটাবেজে থাকবে, যখন যে ডাটা প্রয়োজন তখন সেই ডাটা আমাদের কাছে প্রদর্শন করবে। তাহলে কি স্ট্যাটিকে ডাটাবেজের প্রয়োজন নেই আর ডাইনামিকে ডাটাবেজের প্রয়োজন হয়। এরপর হচ্ছে আমরা যখন ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব, যদি সেই ওয়েবসাইট স্ট্যাটিক হয় তাহলে কি ব্রাউজারে দ্রুত লোড হবে, যেহেতু এখানে তথ্যগুলো ফিক্সড বা স্থির, অর্থাৎ কোডের মধ্যে কন্টেন্টগুলো লেখা থাকে, তাহলে কি এখানে কি খুব দ্রুত ব্রাউজারে লোড হয়। আর ডাইনামিকে যেহেতু তথ্যগুলো পরিবর্তনশীল, ডাটাবেস থেকে তথ্যগুলো নিয়ে এসে আমাদের কাছে প্রদর্শন করতে হয়, তাহলে কি অবশ্যই এখানে কি ডাইনামিক ওয়েবসাইটটা ব্রাউজারে লোড হতে সময় বেশি নেয়। স্ট্যাটিক দ্রুত ব্রাউজারে লোড হয় আর ডাইনামিক ব্রাউজারে লোড হতে সময় বেশি নেয়। এরপর এটাকে আমরা ভবিষ্যতে কোনো পরিবর্তন বা নিয়ন্ত্রণ করব, সেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করা খুব সহজ, একবার করে দিলাম শেষ, আর কোনো ঝামেলা নেই, কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে কি স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়ন এবং কি নিয়ন্ত্রণ করা খুবই সহজ। আর ডাইনামিক ওয়েবসাইট যেহেতু প্রতিনিয়ত তথ্য পরিবর্তনশীল, প্রতিনিয়ত তথ্যগুলো পরিবর্তন করতে হয়, তাহলে এটা উন্নয়ন এবং কি নিয়ন্ত্রণ করাটা একটু জটিল। তাহলে কি স্ট্যাটিকে সেটা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ খুব সহজ, আর ডাইনামিকে উন্নয়ন এবং নিয়ন্ত্রণ একটু জটিল। এরপর হচ্ছে যেহেতু স্ট্যাটিক স্থির, কোনো পরিবর্তন হয় না, তাহলে কি এখানে ব্যবহারকারীর কাছ থেকে কোনো তথ্য নেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ কি ব্যবহারকারী নিকট থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা এখানে থাকে না। আর ডাইনামিক যেহেতু এটা পরিবর্তনশীল, তাহলে কি এখানে অবশ্যই ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকবে। তাই কি স্ট্যাটিকে ব্যবহারকারী নিকট থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, আর ডাইনামিক কি ব্যবহারকারী নিকট থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। তাহলে আমরা কি দেখলাম, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট
অর্থাৎ স্ট্যাটিকটা হচ্ছে গিয়ে স্থির, যেটা কোনো পরিবর্তন হবে না, আর ডাইনামিক হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, অর্থাৎ যে কোনো সময় পরিবর্তন করা যায়। সেখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলাম। এই বৈশিষ্ট্য থেকেই এবার নিজেরাই সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, তারপর স্ট্যাটিক এবং ডাইনামিক পার্থক্যগুলো নিজেরাই খুব সহজেই বের করে ফেলতে পারবে। এরপর হচ্ছে একটি ওয়েবসাইট বা পেজ চালু করা বা পাবলিশিং করার প্রক্রিয়া। অর্থাৎ আমরা যখন একটি ওয়েবসাইট চালু করব বা পাবলিশ করব, অর্থাৎ কি একটি ওয়েবসাইট কি সারা বিশ্বে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কি সারা বিশ্বের মানুষ যেন আমাদের ওয়েবসাইটটা দেখতে পায়, তার জন্য কি করতে হবে, সেটাকে পাবলিশিং করতে হবে বা চালু করতে হবে। তো এই পাবলিশিং করার জন্য আমার কি করতে হবে? আমরা শুধু একটা ডিজাইন করে দিলে সেটা পাবলিশিং হয়ে যাবে না, সেটা হবে না। তার জন্য কি কিছু ধাপ অনুসরণ করতে হবে। অর্থাৎ কি একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ চালু বা পাবলিশিং করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। আমরা এখন সেই ধাপগুলো দেখব। এক নম্বর হচ্ছে গিয়ে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে ওয়েব সার্ভারে পেজটাকে হোস্টিং করতে হবে। আর 4 নম্বর হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটাকে সংযোগ প্রদান করতে হবে। যখন এই 4টা ধাপ সম্পন্ন হবে, তখন একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হবে। তো আমরা এখন আসি, এই 4টা ধাপ আমরা এখন ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশনটা কি? আমরা ডোমেইন নেম পড়েছিলাম, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে নাম থাকে, অর্থাৎ www. দিয়ে কি ওয়েবসাইটে একটা নাম থাকে, সেই নামটাকে বলা হয় ডোমেইন নেম। তো এই ডোমেইন নেমটা সাধারণত কি করতে হবে? অর্থাৎ প্রথম কাজ কি, প্রতিষ্ঠানের নামের সাথে কি মিল রেখে কি একটা নাম নির্বাচন করতে হবে। নির্বাচন করে কি করতে হবে, সেই নাম দিয়ে একটা ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করতে হয়। অর্থাৎ www. দিয়ে abc.com, এই যে একটা পুরো একটা ডোমেইন নেম, এই নেমটা কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। তো এই রেজিস্ট্রেশন কোথা থেকে কিভাবে করব? এটা হচ্ছে যেসব প্রতিষ্ঠান নেটওয়ার্ক সার্ভিস দেয়, তাদের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট ফির বিনিময়ে ডোমেইন নেমটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারি। তাহলে ডোমেইন নেম রেজিস্ট্রেশন কাজটা কি? প্রথম হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেখে একটি নাম নির্বাচন করতে হবে, এবং কি যেসব প্রতিষ্ঠান নেটওয়ার্ক সার্ভিস দেয়, তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট ফির বিনিময়ে ডোমেইন নেমটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবে কি হলো, আমরা আমাদের যে ওয়েব অ্যাড্রেসটা সেটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে গিয়ে ওয়েব পেজটা ডিজাইন, অর্থাৎ আমাদের যে ওয়েব পেজে বা ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকবে, বিভিন্ন লেখা, ছবি, অডিও, ভিডিও, সেগুলো একটা ডিজাইন বা কাঠামো দাঁড় করাতে হবে। তো এখন ডিজাইনটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা যদি নিজেরা HTML, CSS বা PHP এই ধরনের ল্যাঙ্গুয়েজ পারি, আমরা কি নিজেরাই কি ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা ডিজাইন করে নিতে পারবো। আর না হলে হচ্ছে কি যেসব প্রতিষ্ঠান প্রফেশনালভাবে ওয়েবসাইট ডিজাইন করে, তাদের কাছ থেকে আমরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে ওই পেজটাকে ডিজাইন করে নিতে পারি। অর্থাৎ নিজে পারলে নিজে করে নিতে পারবো, অথবা কি যেসব প্রতিষ্ঠান ওয়েবসাইট ডিজাইন করে, তাদের কাছ থেকেও কি আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করে নিতে পারি। তাহলে ডোমেইন নেম রেজিস্ট্রেশন হয়ে গেল, আমরা ডিজাইনও করলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে গিয়ে ওয়েব সার্ভারে পেজটাকে হোস্টিং করা। এই কাজটা কি? আমরা যে একটা ওয়েবসাইট ডিজাইন করলাম আমাদের কম্পিউটারে, তো ডিজাইন করে সেটা যদি আমাদের কম্পিউটারে রেখে দেয়, তাহলে সেটা মানুষ দেখবে? কখনোই দেখবে না। তো সেটা মানুষ দেখার জন্য কি করতে হবে, সেটা কোনো একটা নির্ভরযোগ্য সার্ভারে রাখতে হবে। তো কোনো একটা পেজ যখন সার্ভারে রাখা হয়, তাকে বলা হচ্ছে কি ওয়েব হোস্টিং। অর্থাৎ কি আমাদের পেজটা কি ডিজাইন করার পরে সেটাকে কোনো একটা নির্ভরযোগ্য সার্ভারে হোস্টিং করতে হয়। তো হোস্টিং আমরা কোথায় করব? হোস্টিং হচ্ছে আমরা কোনো একটা প্রতিষ্ঠান থেকে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান সার্ভার ভাড়া দেয়, তাদের কাছ থেকে আমরা নির্দিষ্ট অর্থ দিয়ে আমরা তাদের সার্ভারে আমাদের ওয়েব পেজটাকে হোস্টিং করতে পারি। তাহলে হোস্টিং করার কি হলো? হোস্টিং করার পরে তো আমরা আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের যখন কোনো যে ব্যক্তি যখন আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা লিখবে, সে কি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে। তাহলে 4 নম্বর ধাপের কাজ কি? সার্চ ইঞ্জিনের সাথে সংযোগ প্রদান। এই ধাপের কাজটা কি? এই কাজটা হচ্ছে আমরা কি সাধারণত কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখি? খুব কমই লিখি। আমরা সাধারণত কি করি, গুগলে গিয়ে সার্চ দিয়ে কি আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা বা অ্যাড্রেসটা দেখিয়ে দেয়, আমরা তখন সেখানে প্রবেশ করি। তো এখন আমি যদি ওয়েব হোস্টিং করলাম, হোস্টিং করবে কেউ যখন আমার পুরো অ্যাড্রেসটা লিখবে, সে আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে। কিন্তু সে যদি আমার সার্চ ইঞ্জিনে সার্চ দেয়, সে আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে না। তখন কি করতে হবে? তখন কি আমার ওয়েবসাইটটা কি
সেটাকে অবশ্যই সার্চ ইঞ্জিনের সাথে সংযোগ প্রদান করতে হবে। অর্থাৎ কি আমার ওয়েবসাইট বা পেজটাকে আরও বেশি পছামুখী করার জন্য, এমনকি ব্যবহারকারী যেন সেটা কি সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব সহজে খুঁজে পেতে পারে, তার জন্য কি আমার সেটাকে সার্চ ইঞ্জিনের সাথে সংযোগ প্রদান করতে হবে। তাহলে এই 4টা স্টেপ। 1 নম্বর হচ্ছে যখন আমরা হোস্টিং করলাম, এরপর হচ্ছে আমরা ডিজাইন করলাম, এরপর সেটাকে কোনো একটা সার্ভারে হোস্টিং করলাম, এরপর হচ্ছে গিয়ে সেটাকে সার্চ ইঞ্জিনে সংযোগ করলাম। এই 4টা ধাপ শেষ হলে কি আমার একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট বা পেজ চালু করা বা পাবলিশিং করার প্রক্রিয়া। এরপর আছে ব্লগ এবং ব্লগার। প্রথম হচ্ছে ব্লগটা কি। ব্লগ শব্দটি মূলত এসেছে উই ব্লগ থেকে। 1997 সালের 17 ডিসেম্বর মার্কিন নাগরিক জন বার্জার সর্বপ্রথম ব্লগ শব্দটি ব্যবহার করেন। এখন হচ্ছে ব্লগটা কি। ব্লগ হচ্ছে মূলত এক ধরনের ওয়েবসাইট, যেখানে হচ্ছে কোনো ব্যক্তি তার নিজস্ব মতামতগুলো তুলে ধরতে পারে। তাহলে ব্লগ হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে গিয়ে কোনো ব্যক্তি তার নিজস্ব মতামত বা চিন্তা ভাবনাগুলো সেখানে তুলে ধরতে পারে বা লিখতে পারে, সেটা হচ্ছে গিয়ে ব্লগ। তাহলে ব্লগার কোনটা? ব্লগার হচ্ছে ওই যে ব্যক্তিটা ব্লগে তার নিজস্ব মতামত প্রকাশ করে, তাদেরকে বলা হচ্ছে গিয়ে ব্লগার। তার ব্লগটা হচ্ছে কি যে ওয়েবসাইটের মধ্যে কি কোনো ব্যক্তি তার মতামতগুলো তুলে ধরে, সেটা হচ্ছে ব্লগ। আর যে ব্যক্তি ওই মতামতগুলো দেয় বা প্রকাশ করে, সেই ব্যক্তিকে বলা হচ্ছে গিয়ে ব্লগার। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? প্রথম হচ্ছে প্রোটোকল, এরপর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ স্ট্যাটিক, ডাইনামিক, এরপর হচ্ছে একটা ওয়েবসাইট চালু করা বা প্রকাশ করার জন্য কি করণীয় 4টা ধাপ, এরপর হচ্ছে ব্লগ কি এবং ব্লগার কি। এখন আসি বাড়ির কাজ। প্রথম প্রশ্ন, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মাঝে পার্থক্য লিখো। এরপর হচ্ছে একটি ওয়েবসাইট মানুষের দৃষ্টিগোচর করার জন্য কি করণীয় তা ব্যাখ্যা করো। মানুষের দৃষ্টিগোচর কখন হবে? যখন আমরা একটা ওয়েবসাইট চালু করব বা প্রকাশ করব, তখনই কি সেটা মানুষের দৃষ্টিগোচর হবে। তাহলে মানুষের দৃষ্টিগোচর করার জন্য কি করণীয়? ওই যে ওয়েবসাইট চালু করা বা প্রকাশ করার 4টা ধাপ, সেগুলোই হবে কি মানুষের দৃষ্টিগোচর করার জন্য কি করা করণীয় তা ব্যাখ্যা। তো আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।